ভার্সিটির ক্যাম্পাসে বন্ধুদের নিয়ে বসে আড্ডা দিচ্ছিল আর সিগারেট খাচ্ছিল আশিক। তখনই হঠাৎ করে কেউ একজন পিছন থেকে এসে আশিকের শার্টের কলার টেনে ধরে দাঁড় করায়, আর তার গালে ঠাস করে দুটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই হারামজাদা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই ভার্সিটির ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিস? হ্যাঁ, খাচ্ছি। তাতে আপনার কি সমস্যা? আমি তো আর আপনার টাকায় খাচ্ছি না যে আপনার এতে সমস্যা হচ্ছে। আর আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই ভার্সিটির ক্যাম্পাসের ভেতরে বসে বসে সিগারেট খাচ্ছিস, আবার তার উপর একজন টিচারের সঙ্গে অভদ্রতা করছিস। তোকে থাপ্পড় মেরেছি, বেশ করেছি। আর কথা বলবি, আরো 4টা দিব। আপনার গায়ে কোথাও লেখা নেই যে আপনি একজন টিচার। আর আপনি যদি টিচার হন তাহলে আপনার ব্যবহার আরও ভালো করা উচিত। তাছাড়া স্টুডেন্টরা কে করলো না করলো সেসব বিষয়ে আপনার মাথা ব্যথা কেন? তোকে কি বলবো? তোর ব্যবহার দেখেই তো বোঝা যাচ্ছে তোর ফ্যামিলি তোকে ভালো শিক্ষা দিতে পারেনি। তোর বাবা মা যদি তোকে প্রপার শিক্ষা দিতে পারতো, তাহলে এইভাবে ভার্সিটিতে এসে সিগারেট খেতি না, আর টিচারের সঙ্গে অসভ্যতা করতি না। এক্সকিউজ মি, দেখুন, আপনি কি চাও নাকি অন্য কিছু সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু আপনি কখনো আমার পার্সোনাল ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না। আর হ্যাঁ, এটা ভার্সিটি, এখানে আমরা পড়াশোনা করতে এসেছি। সো মা বাবা তাহলে কোনো কথা বলবেন না। বলবো, আমি 100 বার বলবো। তোর বাবা মা যদি তোকে প্রপার শিক্ষা দিতে পারতো, তাহলে তুই ভার্সিটিতে বসে সিগারেট খেতি না। দেখুন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, মা বাবা তুলে কোনো কথা বলবেন না। শিক্ষার কথাই যদি আসে তাহলে তো ভার্সিটিতে শিক্ষা নিতে এসেছি, আপনারাই শিক্ষা দিতে পারেন। তাহলে মা বাবাকে তুলে কথা বলার কি আছে? যাদের ছেলে মেয়েরা এত বড় হয়েছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে এখনো পর্যন্ত কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিক্ষা দিতে পারেনি। তাদের সন্তানদেরকে আমি আর কি শিক্ষা দিব? দেখুন, এমনিতেই আপনি আমার গায়ে হাত তুলেছেন, মাথা ব্যথা খুব খারাপ হয়ে আছে। তাই ভালোর জন্য বলছি, চুপচাপ এখান থেকে চলে যান। তা না হলে আপনার সঙ্গে এমন কিছু হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমিও তোকে দেখে নিব তুই কিভাবে এই ভার্সিটিতে পড়াশোনা করিস। যদি তোকে এই ভার্সিটি থেকে বের না করছি, তাহলে আমার নামও প্রিয়াঙ্কা না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে সামনের দিকে হাঁটা দিল। আর এদিকে আশিক তখনও গালে হাত দিয়ে রেখেছে। প্রিয়াঙ্কা তার গালে এতটা জোরে থাপ্পড় মেরেছে, সে নিজেকে আর সামলাতে পারছিল না। তার গালে প্রচন্ড ব্যথা করছিল। হাতের 5 আঙ্গুলের ছাপ গালে স্পষ্ট বোঝা যাচ্ছে। আশিক রাগে ফুসফুস করছে। এই জীবনে প্রথমবার এভাবে কেউ তার গায়ে হাত তুলেছে। তার মা বাবা ছোটবেলা থেকে তাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছে, কখনোই গায়ে ফুলের আঁচড়টুকু পর্যন্ত লাগতে দেয়নি। আর সেখানে কিনা আজ প্রিয়াঙ্কা তাকে 2 গালে 2টা থাপ্পড় দিয়ে একদম দাগ বসিয়ে দিয়েছে। এদিকে তখনই আশিকের বন্ধু আশিককে বলতে লাগলো, দোস্ত, এই ম্যাডাম যেদিন থেকে ভার্সিটিতে এসেছে সেদিন থেকে আমাদের জীবনটাকে একদম ঝালাফালা করে দিয়েছে। আগে তো ক্যাম্পাসে বসে সিগারেট খেতাম, খেতে পারতাম, আড্ডা দিতে পারতাম, কিন্তু এখন ম্যাডামের জন্য এখন আর কোনো কিছুই করতে পারি না। ও আচ্ছা, এই কথা কতদিন হলো এই ম্যাডাম ভার্সিটিতে এসেছে? দোস্ত, এই তো 1 সপ্তাহ। তুই গ্রামে বাড়িতে গেছিলি, তারপর থেকেই এসেছে। তোকে অনেকবার ফোন করে বলার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তোর ফোন সুইচ অফ ছিল। আর বলিস না দোস্ত, গ্রামের বাড়িতে নেটওয়ার্ক পাওয়া যায় না, এই হলো এক সমস্যা। আমিও অনেকবার তোদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, যাতে তোদের সঙ্গে যোগাযোগ করতে পারি। আচ্ছা দোস্ত, বাদ দে এসব। এখন ক্লাসে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। আর তোর সাথে কথা বলে রাখি, আমাদের প্রথম পিরিয়ডেই ক্লাস কিন্তু ম্যাডামই নেই, তাই একটু সাবধানে থাকিস। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তুই এসব কিছু নিয়ে চিন্তা করিস না। ম্যাডামকে শায়েস্তা করার দায়িত্ব এখন থেকে আমি নিলাম। আমিও দেখতে চাই ম্যাডাম আমাদের ঠিক কি করতে পারে। এই বলে আশিক আর তার বন্ধুরা মিলে ক্লাসের দিকে পা বাড়ালো। আর অন্যদিকে প্রিয়াঙ্কা সেখান থেকে সোজা প্রিন্সিপালের কেবিনে চলে গেল। প্রিয়াঙ্কা অগ্নি শর্মা হয়ে প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আপনাকে এরকম দেখতে অগ্নি শর্মা দেখাচ্ছে কেন? আপনার এই ভার্সিটিতে
কতগুলো বেয়াদব পড়াশোনা করে সেটা আমি জানতাম, কিন্তু এত অসভ্য ইতর ছোট লোক থাকে সেটা আমি জানতাম না। তাহলে আমি আপনার এই ভার্সিটিতে চাকরি নিতাম না। কি বলেন ম্যাডাম? কি হয়েছে আমাকে খুলে বলুন তো, একটু শুনি। তখনই প্রিয়াঙ্কা একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা প্রিন্সিপাল স্যারকে খুলে বলল। সবকিছু শুনে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। দেখুন ম্যাডাম, প্লিজ, আপনি অন্য সব ছেলেদের সঙ্গে যা কিছু করেন না কেন, ওর সঙ্গে লাগতে যায়েন না। ওর বাবা আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি। তাছাড়া ওর বাবার শহরে নাম করা ব্যবসায়ীদের মধ্যে একজন। ওর বাবা চাইলে আপনার মতো মেয়ে দিনে 10টা কিনতে পারে। প্রিন্সিপাল স্যার কোথায় বেয়াদবির জন্য স্টুডেন্টকে শাসন করবেন তা না করে তিনি ম্যাডামকে উল্টো কথা শোনাচ্ছেন। এটা দেখে প্রিয়াঙ্কার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেল। আর সে বলতে লাগলো। স্যার কিছু মনে করবেন না, কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে। আপনার যখন ওর বাবা মাকে এতই ভয় পাওয়া, তাই আমার মনে হয় আপনার এই ভার্সিটিতে চাকরি না নিয়ে ওর বাবা মার চামচা হয়ে থাকা উচিত ছিল। কথাটা শুনে প্রিন্সিপাল স্যার উঠে দাঁড়ানোর ফিসফিস করে বলতে থাকেন। চুপ, একদম চুপ। যা বলেছো বলেছো। আর এখন কথা একদম মুখে আনবে না। আশিক কিংবা তার কোনো বন্ধু বান্ধব যদি জানতে পারে এই কথা, তাহলে তোমার কপালে খারাপ আছে। আচ্ছা পাগল, আপনি হয়েছেন না আমি হয়েছি সেটাই তো বুঝতে পারছি না। ওই যেই হোক না কেন, ওকে ভয় পাওয়ার কি আছে? এটা ভার্সিটি, এখানে সবাই শিক্ষা গ্রহণ করতে আসে। এখানে কোনো অসভ্যতামির জায়গা নেই। তখনই প্রিন্সিপাল স্যার আবারও প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে লাগলো। আরে তুমি কি কানে শুনো না নাকি? তোমাকে কি বললাম তুমি শুনতে পাওনি? ওর ব্যাপারে আর কোনো কমেন্ট নয়। এই বলে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে আরও বলতে থাকেন। আশিকের বাবা ইচ্ছে করলে ইউনিভার্সিটি 5 মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। আর উনি প্রতি বছর ইউনিভার্সিটিতে যে পরিমাণ মানি ডোনেট করেন, এটা এই এলাকার অন্য কারো পক্ষে কখনো সম্ভব নয়। আচ্ছা যাই হোক, আমি কিছুক্ষণের জন্য আপনার কথা মেনে নিলাম, কিন্তু তার মানে তো এই নয় যে এই ভার্সিটিতে এসে সিগারেট খাবে, যা ইচ্ছা তাই করবে। ওর যা ইচ্ছে হবে তাই করবে। তুমি ওর বিরুদ্ধে কোনো কথা বলবে না, আর ওর সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না, এটাই শেষ কথা। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, কারণ প্রিন্সিপাল স্যারের সঙ্গে তর্ক করা তার জন্য মোটেও শোভনীয় নয়। তাই সে রাগে গজগজ করতে করতে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আশিকদের ক্লাসে প্রিয়াঙ্কা চলে আসে। প্রিয়াঙ্কা তখন প্রিন্সিপালকে কোনো কথার উত্তর না দিলেও মনে মনে কিন্তু রাগ পুষে রাখে। সে মনে মনে এটাই ঠিক করে রাখে, যেভাবেই হোক আশিককে শায়েস্তা করেই ছাড়বে। সে হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়। প্রিয়াঙ্কা ক্লাসরুমে এসে প্রবেশ করতেই সকল ছাত্রছাত্রীরা প্রিয়াঙ্কাকে উঠে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করলেও আশিকই বসে রইল আর সালাম পর্যন্ত দিল না। বিষয়টা প্রিয়াঙ্কা খুব ভালোভাবেই নোটিস করলো। প্রিয়াঙ্কা ক্লাসের ভিতর প্রবেশ করে সোজা আশিকের সামনে গিয়ে দাঁড়ালো। আর তারপর বলতে লাগলো। এই ছেলে, কান ধরে বেঞ্চের উপরে দাঁড়াও। কিন্তু প্রিয়াঙ্কার এই কথা আশিকের কান পর্যন্ত পৌঁছালো কিনা সেটা বোঝা গেল না, কারণ আশিক আগের মতো ঠাই বসে আছে, তার কোনো রেসপন্স নেই। তখনই আবারও প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো। এই ছেলে, কি সমস্যা তোমার? তোমাকে আমি সেই কখন বললাম উঠে দাঁড়াতে, কিন্তু তুমি এখনো বসে আছো কেন? আমার কথা কি তোমার কান দিয়ে প্রবেশ করেনি নাকি? কিন্তু আশিক তখনও ঠায় বসে আছে, প্রিয়াঙ্কার কথার কোনো রেসপন্স করছে না। এটা দেখে প্রিয়াঙ্কা একটু বেশিই রেগে গেল। আশিকের শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো। আর তারপরেই বলতে লাগলো। কি রে ভাই, এটা কি তোর বাবার আড্ডাখানা মনে করেছিস নাকি? এটা শুনেই আশিক রেগে গেল আর প্রিয়াঙ্কার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার যা বলার আপনি আমাকে বলুন। আমার বাবা তুলে কোনো কথা বলবেন না। আই ডোন্ট লাইক দিস। তোর পছন্দের অপছন্দের কোনো কিছু যায় আসে না আমার। তুই এখানে পড়াশোনা করতে এসেছিস, এটা ভার্সিটি, এখানে সবাই শিক্ষা গ্রহণ করতে আসে। তোর মতো বেয়াদবের কোনো জায়গা নেই আমার ক্লাসে। তুই এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যা। আপনার মতো দজ্জাল মহিলার ক্লাস করারও কোনো ইচ্ছে আমার নেই। আমি এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। এ বলে আশিক তখনই ক্লাস থেকে বের হয়ে যায়। আর তার পিছন পিছন তার সমস্ত বন্ধু বান্ধবও ক্লাস থেকে বের হয়ে গেল, যেটা দেখে প্রিয়াঙ্কা আরো অনেক বেশি অবাক হলো। প্রিয়াঙ্কা তখনই সেই ছেলেদের উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার, কি সমস্যা তোমাদের? তোমরা কেন ওর সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছ? ম্যাডাম যেখানে ক্লাসে থাকবে না, সেখানে আমরা কেউ ক্লাস করব না। ওকে যেহেতু ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে, তাই আমরা নিজ দায়িত্বে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। আশা করি এতে আপনার কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, তোদের মতো বেয়াদবের আমার ক্লাসে কোনো জায়গা নেই। তোরা সব কয়টা ক্লাস থেকে বের হয়ে যা।
তারপর যে কয়টা থাকবে সেই কয়টাকে নিয়ে আমি ক্লাস করব। ততক্ষণে আশিকের বন্ধু বান্ধবরা সবাই ক্লাস থেকে বের হয়ে গেছে। আর এদিকে প্রিয়াঙ্কা অন্য স্টুডেন্টদের নিয়ে ক্লাস করাতে থাকে। আশিক ক্যাম্পাসে এসে বসে, আর তখনই তার বন্ধুরাও তার পিছন পিছনে আসে। আশিক তার বন্ধুদেরকে বলতে থাকে, আরে বেটা, তোরা কেন বের হয়ে আসলি? আমার ওই বজ্জাত মহিলার ক্লাস করতে ইচ্ছে করছিল না, তাই বের হয়ে চলে এসেছি। দোস্ত, এতদিন ধরে ম্যাডামের অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন যেহেতু তুই এসে গেছিস, এখন আমাদের কোনো ভয় নেই। তাই আমরা আর ম্যাডামের ক্লাস করব না। দেখ ভাই, আমি চাই না আমার জন্য তোদের পড়াশোনা নষ্ট হোক। আমার শহরের সবচাইতে বেস্ট টিচার নিয়ে আমাকে টিউশন করাবে, আর আমি বছর শেষে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু তোদের তো সেরকম ব্যবস্থা নেই। আমাদের লাগবে না সেরকম ব্যবস্থাপনা। আমাদের তুই আমাদের শুধু তুই থাকলেই চলবে। আমরা খুব ভালো করেই জানি তোর মতো বন্ধু যদি আছে, যারা আছে, তারা কখনোই পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে না। দেখ ভাই, এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। তোদের মা বাবারা যদি জানতে পারে তোরা সবাই আমার সঙ্গে তাল মিলিয়ে ক্লাস না করে বাইরে চলে এসেছিস, তখন কিন্তু তোদের মা বাবারা আবার আমাকে দোষারোপ করবে। সেরকম কিছু হবে না। আমাদের মা বাবারা আমাদেরকে খুব ভালো করেই চেনেন আর জানে তারা কখনোই অযথা কাউকে দোষারোপ করবে না। এই বিষয়টা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। আশিক তখন আর কোনো কথা বাড়ালো না। বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলো। আর এভাবেই চলতে লাগলো সময়। প্রিয়াঙ্কা ক্লাস শেষ করে বাসা থেকে বের হয়ে চলে গেল। আর তারপরেই আশিক তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসে প্রবেশ করে। এদিকে প্রিয়াঙ্কা ক্লাসরুম থেকে বের হয়ে আবারও প্রিন্সিপাল স্যারের কেবিনে গেল। আর প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি সত্যিই জানেন না এই ছেলেটা কোন লেভেলের বেয়াদব। আজ তোর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমার ক্লাস থেকে বের হয়ে চলে গেছে। তুমি নিশ্চয়ই ওদিকে কিছু বলেছো? তা না হলে তো ওরা ক্লাসে কিভাবে বের হয়ে যাওয়ার কথাই নেই। কারণ এই ভার্সিটিতে 3 বছর যাবৎ পড়াশোনা করছে। আজ পর্যন্ত কোনো টিচার ওদের নামে এমন কমপ্লেন করতে পারেনি, যেটা তুমি প্রথম দিনই করেছো। দেখুন স্যার, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না, কেন ওদের হয়ে সাফাই গাইছেন। আমি ওদের টিচার, আমি ওদের শত্রু নই। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ওদের টিচার, কিন্তু তারপরেও কেন জানি না, আমার মনে হচ্ছে এমনটা, তাই তোমাকে বলা। যাই হোক, তারপরেও তোমাকে আমি রিকোয়েস্ট করে একটা কথা বলি, প্লিজ। তুমি ওদের পিছনে লেগো না। ওদেরকে ওদের মতো থাকতে দাও, ওদেরকে ওদের মতো পড়াশোনা করতে দাও। এটাই সবচেয়ে ভালো। প্রিয়াঙ্কা আর কোনো কথাই বলল না। কারণ সে খুব ভালো করে জানে এখানে প্রিন্সিপাল স্যারের কাছে যত যাই কিছু বলা হোক না কেন তাতে কোনো লাভ হবে না। এই ছেলেকে সাহায্য করার জন্য এবং এই ছেলের বন্ধু বান্ধব সব কটাকে সোজা করার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। কিন্তু কি, সেটা এটাই ভাববার বিষয়। এসব চিন্তা করতে করতেই প্রিয়াঙ্কার অন্য ক্লাসের টাইম হয়ে গেল, আর প্রিয়াঙ্কা অন্য ক্লাসে ক্লাস করাতে চলে গেল। এভাবে সেদিনের মতো দিনটা কেটে গেল। আশিক ভার্সিটি ছুটি হতেই তার বন্ধুদের নিয়ে চলে গেল তাদের আড্ডাখানায়, যেটা তাদের প্রতিদিনকার রুটিন। তবে মাঝখানে কয়দিন একটু বন্ধ ছিল, কারণ আশিক গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল বললে ভুল হবে। তার দাদু অসুস্থ ছিল, আর তাদের সঙ্গে দেখা করার জন্য এই গ্রামের বাড়িতে যাওয়া। সেখানে যাওয়ার পর আশিক মোটামুটি 1 সপ্তাহ সময়ের মতো ছিল। আর এর মধ্যেই প্রিয়াঙ্কা ভার্সিটিতে জয়েন করে। হ্যাঁ, কারণ তখন সময়টা বছরের শুরুর দিকে, ইয়ার চেঞ্জিং পরীক্ষা। আর রেজাল্ট বের হওয়ার পরেই আশিক গিয়েছিল গ্রামের বাড়িতে। ফ্রেন্ড সার্কেলে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যখন আশিক এখানে না থাকে তখন তার বন্ধুরা কোনো কিছুই করে না। মানে হলো, আশিক যখন ঢাকার বাইরে যায় তখন তার বন্ধুরা কখনো কোথাও ঘুরতে যায় না আর খেতেও যায় না। কারণ আশিক যখন তাদের সঙ্গে থাকে তাদের সমস্ত খরচ আশিক বহন করে, তাদেরকে কোনো কিছুই বহন করতে হয় না। আর যখন তারা নিজেরা যায়, মানে যখন আশিক তাদের সঙ্গে থাকে না, তখন সম্পূর্ণ খরচটাই তাদের নিজেদেরকে বহন করতে হয়। তাই জন্যই তারা কখনো একা একা কোথাও যেতে চায় না। আশিক তার বন্ধুদেরকে নিয়ে প্রথমেই রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসেই দুপুরের খাবার খেলো। আর তারপরে বন্ধুদেরকে নিয়ে চলে গেল নদীর পাড়ে, যেখানে তারা প্রতিদিনই আড্ডা দেয়। বন্ধুর সঙ্গে সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিল। সন্ধ্যার পর বাসার দিকে রওনা হলো। আশিকের গালে তখনও থাপ্পড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আশিক বাসে এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু দরজা খুলে দিল। আশিককে দেখা মাত্রই তিনি চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এটা কি হলো আমার ছেলের সঙ্গে? আমার ছেলে কিভাবে, কে মেরেছে? এত বড় সাহস কার?
একদম চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছেন তিনি। ওনার চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। আর সবাই একে একে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে। ওনার চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। আর সবাই একে একে চিৎকার করতে লাগলো কি হয়েছে। কিন্তু তিনি কারো কোনো কথার উত্তর দিচ্ছেন না, কান্না করেই চলেছেন। বেশ কিছুক্ষণ পর আশিকের বাবা সেখানে আসে আর বলতে থাকেন, আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো? এইভাবে মরা কান্না শুরু করছে কেন? আশিকের মায়ের কান্না যেন আরো বেশি বেড়ে গেল। তিনি আরো জোরে জোরে কান্না করতে করতে বলতে লাগলেন, এই দেখো, কার এত বড় সাহস আমার ছেলেকে মেরেছে। আমি এর বিচার চাই। আমার ছেলের গায়ে যে হাত তুলেছে তাকে আমি 1 ঘন্টার মধ্যে আমার পায়ের কাছে দেখতে চাই। কথাটা শুনে আশিকের বাবা অনেকটাই অবাক হয়ে যান। কারণ তিনি বুঝতে পারেন এই শহরে কার এত বড় সাহস যে ওনার ছেলের গায়ে হাত তুলেছে। উনি এটা কোনোভাবে বিশ্বাসই করতে পারছেন না। তাই তিনি আশিককে বলতে থাকেন, আশিক, কি হয়েছে? সম্পূর্ণ ব্যাপারটা তুমি আমাকে খুলে বলো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না সব। আরে কি শুরু করেছে তোমরা আমার সঙ্গে? সেরকম কোনো কিছুই হয়নি। তোমরা প্লিজ শান্ত হও। কিছু হয়নি মানে? তুই একদম আমার কাছে মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তোর গায়ে কে হাত তুলেছে তার নাম একবার বল। আমি তার হাড্ডি গুড্ডি গুঁড়ো করে ছেড়ে দেব। এই বলে আশিকের আম্মুর চিৎকার ক্রমশই বাড়তে লাগলো। তিনি আশিকের আব্বুকে বলতে লাগলেন, তুমি এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে আছো? লোক লাগাও, খবর নাও। কে আমার ছেলের গায়ে এভাবে হাত তুলেছে? কে আমার ছেলের গায়ে আঘাত করেছে? যেই ছেলেকে এইটুকু বড় করেছি কখনো ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি, আর সেই ছেলের গায়ে হাত তুলেছে। ওকে তো আমি ছাড়বো না। না, ওর শেষ দেখে ছাড়বো। আরে বউ, প্লিজ তুমি শান্ত হও। এইভাবে চিৎকার করো না। আশিক তোমার একা ছেলে নয়, সে আমারও ছেলে। তার গায়ে কে হাত তুলেছে, কে তাকে এইভাবে আঘাত করেছে, তাকে আমি এত সহজে ছেড়ে দেব? এটা তুমি ভাবলে কি করে? ওর এমন অবস্থা করব যেটা তুমি কল্পনা করতে পারবে না। তুমি শুধু একটু অপেক্ষা করো আর দেখতে থাকো আমি ঠিক কি করি। এই বলে আশিকের মা বাবা দুজনেই আশিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা হসপিটালে নিয়ে গেল আর তারপর ডাক্তারের কাছে। আশিক সবকিছুই হতবাক হয়ে দেখছে। আজ প্রিয়াঙ্কা তার গায়ে হাত না তুললে সেটা বুঝতেই পারতো না তার মা বাবা তার জন্য এতটা উতলা হতে পারে। হ্যাঁ, তার মা বাবা তাকে অনেক বেশি ভালোবাসে, সেটা সে খুব ভালো করে জানে। কারণ কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে আশিক। আশিকের জন্মের পর তার মা বাবা অনেক চেষ্টা করে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য, কিন্তু ডাক্তার পরিষ্কারভাবে বলে দিয়েছিল আশিকের মায়ের আর কোনো সন্তান হবে না। কারণ ওনার জরায়ু ক্র্যাশ ছিল, যার কারণে ওনার জরায়ু অপারেশন করতে হয়। আর তারপর অনেক ইচ্ছা থাকলেও তাদের দ্বিতীয় সন্তান নেওয়া আর হয়ে ওঠেনি। আশিক তাদের অনেক কষ্ট আর শখের সন্তান। ছোটবেলা থেকে আশিকের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি। আর সেই ছেলেকে আজ কিনা কেউ একজন মেরে এইভাবে আহত করেছে। এই বিষয়টা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। আশিকের ডাক্তারের কাছে নিয়ে এসে আশিকের বাবার সঙ্গে সঙ্গে তার সমস্ত বন্ধু বান্ধবকে ফোন করে এবং সঙ্গে সঙ্গেই আশিকের বাবা সবাইকে হসপিটালে ডেকে নিল। আশিকের বন্ধু বান্ধব সবাই হসপিটালে এসে আশিকের বাবাকে বলতে লাগলো, কি ব্যাপার আঙ্কেল? কি হয়েছে? আপনি এভাবে আমাদেরকে সবাইকে ডেকে পাঠিয়েছেন? কোনো বিশেষ কিছু হয়েছে নাকি? আরে তোমরা কেমন বন্ধু আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তোমাদের বন্ধুকে কেউ একজন এইভাবে মেরে আহত করেছে, তোমরা আমাকে খবরটা দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করলে না? না মানে আসলে আঙ্কেল, আমি তো আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু আশিক আমাদের সবাইকে না করো না করে যাতে আমরা আপনাদের কাউকে এই ব্যাপারে কিছু না বলি। এখন তো আমার মনে হচ্ছে যেই মানুষটা আমার ছেলের গায়ে হাত তুলেছে তাকে শায়েস্তা করার আগে তোমাদেরকে শায়েস্তা করি। আরে আম্মু, আমি এটা বুঝতে পারছি না। তুমি আমার বন্ধুদের সঙ্গে কেন খারাপ আচরণ করছো? ওরা কি কখনো আমার খারাপ কিছু চাইতে পারে নাকি? ওরা তো সবসময় আমার ভালোই চায়। তুই চুপ কর। তুই আর একটা কোনো কথাও বলবি না। আমি খুব ভালো করেই জানি তোর বন্ধুরা তোর কেমন ভালো চাইতে পারে। তোর বন্ধুদেরকে আমার খুব ভালো করেই চেনা হয়ে গেছে। আমি প্লিজ, তোমরা শান্ত হও। আমার সঙ্গে সেরকম কোনো কিছুই হয়নি যে তোমাদেরকে এভাবে উত্তেজিত হয়ে যেতে হবে। আর আমার বন্ধুদের সঙ্গে এভাবে খারাপ আচরণ করতে হবে। তোমরা নিজেদেরকে সামলাও। আমি একদম ঠিক আছি। চুপ কর তুই। মুখটা বন্ধ কর। এখানে শুয়ে থাক।
আর এখনই ডাক্তার তোকে দেখতে আসবে। এই বলে আশিকের আম্মু দুজনে আশিকের বন্ধুদেরকে নিয়ে কেবিনের বাইরে চলে আসে। আর তারপরেই আশিকের আম্মু আশিকের বন্ধুদের বলতে থাকে, আচ্ছা, তোমাদের সামনে আমার ছেলেকে কে এইভাবে মারলো? কেন তোমরা তার প্রতিবাদ করলে না? আর কেনই বা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে সবকিছু জানালে না? দেখুন, যে মেয়েরা যে তাকে কোনো কিছু করার মতো ক্ষমতা আমাদের ছিল না, কারণ তিনি আমাদের ভার্সিটির নতুন ম্যাম। মানে, ভার্সিটির ম্যামের এত বড় সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত তুলে? সে জানে না আমার ছেলের পরিচয় কি? আন্টি, ওই মেয়ে নতুন এসেছে, উনি আমাদের সবার সঙ্গে খুবই খারাপ আচরণ করে। আমরা চাইলে ওনাকে কোনো কিছু বলতে পারি না। তখনই আশিকের আম্মু বলতে থাকে, না আচ্ছা ঠিক আছে, ভার্সিটিতে নতুন এসেছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? ওই মেয়ে যাতে ইউনিভার্সিটিতে চাকরি না করতে পারে সে ব্যবস্থাই আমি করছি। এই বলে আশিকের আম্মু তখনই আশিকের বাবার মোবাইলটা নিয়ে ভার্সিটির প্রিন্সিপালকে ফোন দিল। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব, আমি আশিকের আম্মু বলছি। ওয়ালাইকুম সালাম ভাবি, আমি আপনাকে চিনতে পেরেছি। বলুন কি হয়েছে? হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো? আমি না হয় বিপদে পড়ে মনে করলাম, আপনি তো তাও করলেন না। আসলে কয়দিন ধরে একটু ব্যস্ত আছি, তাই আমি আপনাদের খোঁজখবর নিতে পারছি না। যাই হোক, কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কই? শুনলাম আপনাদের ভার্সিটিতে নাকি নতুন এক টিচার এসেছে, সে আজ আমার ছেলের গায়ে হাত তুলেছে। ওই মেয়েকে এত বড় সাহস কে দিয়েছে? কি বলেন? আশিক তো এ ব্যাপারে আমাকে কোনো কিছু বললো না। আমার ছেলে কখনো মুখ খুলে কাউকে কোনো কিছু বলে না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আপনি জানেন না ওই মেয়ের চরিত্রে সমস্যা আছে? ওই মেয়ে আমার ছেলেকে মারধর করতে পারে। তাহলে আপনি ওই মেয়েকে আগে থেকে বলে দিলেন না কেন, যেন আমার ছেলের সঙ্গে লাগতে না আসে? আই এম সো সরি ভাবি, আর কখনো এমন হবে না। আমি তো মেয়েটাকে বলে দিয়েছিলাম যাতে আশিককে সঙ্গে কোনো ঝামেলা না করে, কিন্তু মেয়েটা কেন যে এভাবে আশিকের সঙ্গে ঝামেলা করতে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি মেয়েটাকে ইচ্ছা মতো বকে দিব। বলতে না বলতেই আশিকের বাবা আশিকের আম্মার কাছ থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নিল। আর তারপর তিনি নিজেই বলতে লাগলেন, ওই মেয়েটাকে যেন দুদিনের মধ্যেই ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়, আর তা না হলে ভার্সিটি বন্ধ হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার আশিকের বাবাকে ভীষণ ভয় পান, কারণ তিনি খুব ভালো করে জানেন আশিকের বাবা চাইলে করতে পারে না এমন কোনো কাজ নেই। তাই তিনি আশিকের বাবার কথায় সম্মতি জানালেন, আর তারপরেই ফোন রেখে দিলেন। পরের দিন সকালবেলা ভার্সিটিতে আসতেই প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে নিজের কাছে ডেকে নিলেন আর বলতে লাগলেন, প্রিয়াঙ্কা, তোমাকে একটা কথা আমি আগেই বলে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি নিজের কপালে নিজেই কুড়োল মেরেছো। মানে আপনি কি বলতে চাইছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি কতবার বলেছিলাম আশিকের সঙ্গে লাগতে যেও না, ওর যা ইচ্ছে তাই করো, কিন্তু তুমি ওকে কিছু বলতে যেও না। কিন্তু তুমি আমার কথা কোনো কিছুই শোনোনি। স্যার, আমি কোথায় ওর সঙ্গে লাগতে গেলাম? ও টিচারের সঙ্গে বেয়াদবি করে, ওর কত বড় সাহস! তোমাকে আমি সহজ বাংলায় যেটা বলেছি সেটা তুমি বুঝতে পারোনি। নাকি ওর বাবা এই ভার্সিটি ম্যানেজিং কমিটির সভাপতি। তাছাড়াও উনি প্রতি বছর এই ভার্সিটিতে বিশাল অঙ্কের একটা ডোনেশন দেন। ওনার সম্পত্তি, প্রতিপত্তি, অর্থবিত্ত কোনোটারই অভাব নেই। তিনি নিজের প্রতিবৃত্তি কাটিয়ে সব কিছুই করতে পারেন। তাই এখানে তোমার এরকম করাটা একদম উচিত হয়নি। স্যার, আপনি একজন শিক্ষক, আপনাকে এটা বুঝতে হবে। ভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান। ভার্সিটির মতো একটা জায়গাতে সবকিছু করা চলে না। এ বলে প্রিয়াঙ্কা প্রিন্সিপাল স্যারকে যুক্তি দিয়ে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কার সবকিছু উঠতে গিয়ে বলতে থাকে, একদম ঠিক কাজ করেছো তুমি। আর যার কারণে আমাকে বলা হয়েছে তোমাকে যেন দুদিনের মধ্যে ভার্সিটি থেকে বের করে দেই। এখন আমি কি করব তুমি সেটা আমাকে বলে দাও। মানে কি স্যার? ভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এসে স্টুডেন্টরা যা ইচ্ছা তাই করবে আর তাদেরকে কোনো কিছু বলা যাবে না? এটা একটা প্রাইভেট ভার্সিটি। এখানে বড়লোকের ছেলেমেয়েরাই পড়াশোনা করতে আসে। তাদের প্রয়োজন হলে লেখাপড়া করবে, নয়তো নয়। এটা নিয়ে আমার এটা নিয়ে তোমার আমার এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এই বলে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কার হাতে একটা খাম ধরিয়ে দিলেন আর তারপরে বলতে লাগলেন, এই নাও, এখানে তোমার আগামী 3 মাসের স্যালারি দেওয়া আছে। আশা করি তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না, কারণ আমি অলরেডি তোমার প্রশ্নের সমস্ত উত্তর দিয়েছি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে চাকরি হারাতে হবে, সেখানে তো আর কোনো কিছুই বলার থাকে না।
এই বলে প্রিয়াঙ্কা প্রিন্সিপাল স্যারের হাত থেকে খামটা নিয়ে ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসলো। প্রিয়াঙ্কা বাসায় আসতেই তার আম্মু তাকে বলতে লাগলো, কি রে মা, কি হয়েছে? তুই আজ ভার্সিটিতে গেলি না কেন? ভার্সিটিতে যাইনি ব্যাপারটা সেরকম না। আমি ভার্সিটি থেকে চলে এসেছি। ওই ভার্সিটিতে আমি আর চাকরি করব না। মানে এসব কি বলছিস তুই? তোর চাকরির পয়সা দিয়ে আমাদের পুরো সংসার চলে। তাছাড়া আমরা সবাই তোর উপর ভরসা করে থাকি। এখন হঠাৎ করে তুই এমন কথা কেন বলছিস? আম্মু প্লিজ আমাকে প্রশ্ন করো না। আমাকে আমার মতো একটু একা থাকতে দাও। আমার কোনো কিছু ভালো লাগছে না। এই বলে প্রিয়াঙ্কা তার আম্মুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে রইল। ইতোমধ্যে তার আম্মু বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে কারোর সঙ্গে কোনো কথাই বলল না। চুপচাপ নিজের রুমের ভিতরেই রইল। সারাদিন ঘুমিয়ে গেল। প্রিয়াঙ্কা একবারও দরজা খুলল না। সন্ধ্যার দিকে তার ছোট বোন পড়তে বসবে। প্রিয়াঙ্কা প্রতিদিন সন্ধ্যাবেলা তার ছোট বোনকে পড়ায়, আর সেজন্যই তার বোন তার রুমের দরজায় এসে বারবার নক করতে থাকে। এই আপু, কি হলো? রুমের দরজা খোল। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। তুই আমাকে পড়া বুঝিয়ে দিবি না? তোর পড়া, তোর যদি ইচ্ছা থাকে তাহলে তুই নিজে গিয়ে পড়তে পারিস। আমাকে একটু আমার মতো থাকতে দে। আমার ভালো লাগছে না কোনো কিছু। প্রিয়াঙ্কার বোন তখন আর কোনো কথা বলল না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারল প্রিয়াঙ্কা আজ একটু বেশিই রেগে আছে, হয়তোবা কোনো কারণে কষ্ট পেয়েছে। তাই সে আর প্রিয়াঙ্কাকে কোনো কিছু না বলেই নিজের রুমে চলে গেল আর নিজের মতো নিজের পড়া কমপ্লিট করতে লাগলো। এভাবে সন্ধ্যা ঘনিয়ে রাত হলো। সবাই খাবার খেয়ে নিজেদের ঘরে চলে গেল। প্রিয়াঙ্কার মা তখনও প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করতে লাগলো। মেয়েটা সারাদিন কোনো কিছুই খায়নি। সে সকালবেলা নাস্তা করে তারপর বাসা থেকে বের হয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কা আর দরজা খুলে রুম থেকে বের হলো না। রাত 12টা। তার আম্মু তার দরজার সামনে এসে দাঁড়িয়ে নক করছে, কিন্তু প্রিয়াঙ্কা কোনো সাড়া শব্দ করছে না। চুপচাপ রুমের ভিতরে শুয়ে আছে। অনেকবার ডাকাডাকি করার পরও প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে দরজা খুলে তার আম্মুকে দেখে একটু বিরক্ত হয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা কি আমাকে একটু শান্তি মতো থাকতে দেবে না নাকি? এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? আরে বাবা, আমরা তো আর ইচ্ছে করে তোকে ডাকাডাকি করছি না। সেই সকালবেলা একটা রুটি খেয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিস। সারাদিন চলে গেছে, এখন রাতে 12টা বাজে। কখন কখন থেকে খাবার টেবিলে তোর জন্য বসে অপেক্ষা করছি, কিন্তু তুই একেবারের জন্য খাবার টেবিলে আসছিস না। তুমি কি আমার বাংলা ভাষা বোঝো না নাকি? তোমাকে না বললাম আমি একটু একা থাকতে চাই, আমাকে বিরক্ত করো না। কিন্তু তারপরও কেন বারবার এভাবে ডাকাডাকি করছো? চুপচাপ চলে যাবে এখান থেকে। যখন আমার খেতে ইচ্ছে করবে তখন আমি নিজেই খেয়ে নেব। প্রিয়াঙ্কার মা তখন আর প্রিয়াঙ্কার মুখের উপর কোনো কথা বলার সাহস পেল না, কারণ তিনি খুব ভালো করে জানেন প্রিয়াঙ্কা রেগে গেলে আরো খারাপ কিছু হতে পারে। তাই তার সঙ্গে কথা বলে না বলে থাকাটাই সবচাইতে বেটার। তাই তিনি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যান। আর এদিকে প্রিয়াঙ্কা তখন রুমের দরজা লাগিয়ে দিয়ে আবার রুমের ভিতর চলে গেল। এভাবে কেটে গেল আরো 2 দিন। আজ 2 দিন পর আশিক ভার্সিটিতে এসেছে, আর তখনই তার বন্ধুরা তাকে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কিছুই তো বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা ম্যাডাম আজকে 2 দিন ধরে ভার্সিটিতে আসছে না। তুই কি সত্যিই তোর বাবাকে প্রিয়াঙ্কার ম্যাডামের ভার্সিটি থেকে বের করে দিয়েছিস নাকি? সেটা আমি কি করে বলবো? আমাকে তো এই 2 দিন মোবাইলটা পর্যন্ত হাতে নিতে দেয়নি। আমি কি তোদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না? তাহলে আমি কি করে জানবো? আচ্ছা চল না, আমরা সবাই মিলে একবার প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে, প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই আমাদেরকে কিছু একটা বলতে পারবে। হ্যাঁ দোস্ত, এটা একদম ঠিক কথা বলেছিস। চল, আমরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে প্রিন্সিপাল স্যার আমাদের সবকিছু বলতে পারবে। যেমন কথা তেমনই কাজ। আশিক এবং তার সমস্ত বন্ধুরা মিলে প্রিন্সিপাল স্যারের কাছে গেল, আর সবাই প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ওয়ালাইকুম সালাম আশিক, কি অবস্থা তোমার? কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালোই আছি। আপনার সঙ্গে একটু একটা ব্যাপারে কথা ছিল, তাই এলাম। হ্যাঁ বলো না, কি বলবে? এভাবে আমতা আমতা করার কি আছে? না মানে, আসলে স্যার, আমি তো এই 3 দিন ধরে ভার্সিটিতে আসছি না। আমার মা বাবা আমাকে ভার্সিটিতে আসতে দিচ্ছিল না। আর আজ যখন ভার্সিটিতে আসলাম, তখনই জানতে পারলাম প্রিয়াঙ্কা ম্যাডাম নাকি
ভার্সিটিতে আসছে না, এর কারণটাই জানার জন্য আপনার কাছে আসা। এটা আবার আমার কাছে জানার কি আছে? এটা তো তুমি খুব ভালো করে জানো। তোমার বাবা বলেছেন প্রিয়াঙ্কা ম্যাডামকে আমি যেন ভার্সিটি থেকে বের করে দিই। তা না হলে উনি ভার্সিটিতে যে ডোনেশন দেন প্রতি বছর সেটা বন্ধ করে দিবেন। মানে এসব কি বলছেন আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না বাবা এমন কিছু করেছে। এখানে অবিশ্বাস করার কিছুই নেই। বাছা, তোমার বাবা আমাকে এমনটাই বলেছেন। তাই আমি বাধ্য হয়ে প্রিয়াঙ্কা ম্যাডামকে ভার্সিটি থেকে বের করে দিয়েছি। আশিক তখন আর কোনো কথা বলার সাহস পেল না। আর বলবেই বা কি? আর বলবেই বা কি করে? তার জন্য একজন ম্যাডামের চাকরি চলে গেছে, এটা সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার। তারা কোনো কথা না বলে আশিককে নিয়ে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসে। বন্ধুরা সবাই মিলে ক্লাসরুমে বসে আছে। টিচার এসেছে টিচার এসেছে তাদের ক্লাস করাতে, কিন্তু কেউ ক্লাসে মনোযোগ দিতে পারছে না। সবাই অন্যমনস্ক, টিচার সেভাবেই ক্লাস শেষ করে চলে গেলেন। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশিক এবং তার বন্ধুরা সবাই মিলে ক্লাসরুম থেকে বের হয়ে ভার্সিটি ক্যাম্পাসের একপাশে একটা বিশাল আম গাছ আছে, তারা তার নিচে এসে বসে। আশিক তখন তার বন্ধুদেরকে বলতে থাকে, দেখ ভাই, আমার জন্য কারোর এত বড় একটা ক্ষতি হয়েছে, আমি এটা মেনে নিতে পারবো না। তাহলে তুই কি করবে? সবকিছু তো শুধু তোর জন্যই হয়েছে। তোর বাবার কথায় ম্যাডামকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। সেটা আমি খুব ভালো করেই জানি, আর আমিও ম্যাডামের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েছিলাম। ম্যাডামের ফ্যামিলির আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। ওনার বাবা বেঁচে নেই, সংসারের একমাত্র উপার্জনক্ষম কোনো ব্যক্তি উনি। যদিও একটু অহংকারী, আর যদি তবে তার সঙ্গে এরকম করাটা আমার একটুও উচিত বলে মনে হচ্ছে না। তাহলে এখন তুই কি চিন্তা করছিস? কি করবি? আপাতত কোনো কিছু ভাবতে পারছি না, কি করব বুঝতে পারছি না, কিন্তু একটা কিছু তো করতেই হবে। আচ্ছা, কেউ ম্যাডামের বাড়ির ঠিকানা জানিস? আমি জানি, আমাদের বাসা থেকেই কাছেই। কেন, তুই ঠিকানা দিয়ে কি করবি? তাহলে চল, আমরা এখনই ম্যাডামের বাসায় যাব, ম্যাডামের সঙ্গে সরাসরি কথা বলবো। শোন, তুই ম্যাডামকে চিনতে না পারলেও আমি খুব ভালো করেই চিনি। ম্যাডাম কখনোই আর তোর সঙ্গে কথা বলবেন না। এই ম্যাডামের যে বড় ক্ষতিটা করেছিস, এরপর আর ম্যাডাম তোর সঙ্গে কথা বলবে, ওটা তুই আশা করছিস? আমি জানি উনি নিজের থেকে আমার সঙ্গে কথা বলতে চাইবেন না, কিন্তু আমার জন্য ওনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি তো এটাও মেনে নিতে পারছি না। কি করবি তাহলে? আশিক শুভকে আর কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গেই বাইক নিয়ে বের হলো, আর তার বন্ধুদেরকেও তার সঙ্গে আসতে বলল। তার বন্ধুরাও তখন আর কোনো প্রশ্ন না করে বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হলো। আশিক শুভকে নিজের সঙ্গে এক বাইকে নিয়েছে। আশিকের বাইক সবার আগে চলছে, আর তার পিছনে তার বন্ধুরা। সবাই মিলে প্রিয়াঙ্কাদের বাড়িতে পৌঁছে গেল। বেশিক্ষণ সময় লাগলো না, এই তো আধা ঘন্টার রাস্তা। দরজায় নক করতে একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজাটা খুলে দিল। তখনই শুভ এগিয়ে এসে ওনাকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি। আমি পাশের পাড়াতেই থাকি, প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। বাবা ঠিক আছে, ভিতরে আসো, বসো, আমি প্রিয়াঙ্কাকে রেখে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার আম্মা আশিক এবং তার বন্ধুদেরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আশিক এবং তার বন্ধুরা ড্রয়িং রুমে বসে আছে আর অপেক্ষা করছে প্রিয়াঙ্কার জন্য। কিন্তু এদিকে প্রায় আধা ঘন্টার মতো সময় কেটে গেছে, প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে আসছে না। অন্যদিকে তার মা তার সঙ্গে কথা বলছে। আরে বাবা, আমি মানছি তোর সঙ্গে যেটা হয়েছে অন্যায় হয়েছে, কিন্তু ওই স্টুডেন্টগুলো তোর সঙ্গে দেখা করতে এসেছে। ওরা তো আর কোনো অন্যায় করেনি, তুই ওদের সঙ্গে কথা বল। আম্মু, তোমাকে কেন আমি এটা বোঝাতে পারছি না? ওরা সবাই মিলে ষড়যন্ত্র করে তারপরেই আমার সঙ্গে সবকিছু করেছে। একা কেউ কিছু করেনি। আরে বাবা, এমন করে করে না, ওরা তোর স্টুডেন্ট। তুই যদি ওদের সঙ্গে এমন আচরণ করিস তাহলে ওরা কি শিখবে সেটা তুই নিজেই বল। তোমাদেরকে ন্যায় আর অন্যায় শিক্ষা দিতে গিয়েই আজ আমার এই অবস্থা। আমি যদি অন্য সব টিচারদের মতো এই সব কিছু সহ্য করে নিতাম, তাহলে হয়তো আজ আমার সঙ্গে এরকমটা হতো না। দেখ বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন যেটা হবে সেটা নিয়ে চিন্তা করো। যা, তুই একবার বাচ্চাদের সঙ্গে কথা বল, ওরা তোর জন্য অপেক্ষা করছে।
এই বলে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কা আসতে না চাইলেও প্রিয়াঙ্কাকে জোর করে ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো। সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। আর তখনই আশিক সবার মাঝখান থেকে উঠে গিয়ে প্রিয়াঙ্কার সামনে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, আই এম সো সরি ম্যাডাম, আজ আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে আসিনি। আজ আপনার কাছে আমি মাফ চাইতে এসেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্যই আপনার এত বড় ক্ষতি হয়েছে। তুমি তুমি কেন এখানে এসেছো? তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। চুপচাপ এখান থেকে চলে যাও। বললাম তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার স্টুডেন্ট, আমাকে তো আপনি ক্ষমা করতেই পারেন, তাই না? আমার সঙ্গে যা কিছু হয়েছে সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। তাই আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। চুপচাপ এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই বলে প্রিয়াঙ্কা আশিক এবং তার সমস্ত বন্ধুকে মেজাজ দেখাতে লাগলো। এদিকে আশিক হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। সে যখন কোনো কিছু করবে বলে ঠিক করে তখন সে সেটাই করে। এদিকে আশিক হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। সে যখন কোনো কিছু করবে বলে ঠিক করে তখন সে এটা করেই ছাড়ে। সে যখন একবার সিদ্ধান্ত নিয়ে এসেছে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইবে, তখন প্রিয়াঙ্কা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যাবে না। কিন্তু প্রিয়াঙ্কাও প্রচণ্ড জেদি কিন্তু প্রিয়াঙ্কাও প্রচণ্ড জেদি মেয়ে। সে যখন ঠিক করেছে এদের সঙ্গে আর কোনো কথা বলবে না, সেও নিজের সিদ্ধান্তে অটল। সে আশিক এবং তার বন্ধুদেরকে বলতে লাগলো, তোমার সেই স্টুডেন্টস যারা কিনা টিচারকে সম্মান করতে জানে না, তোমাদের মতো স্টুডেন্টদের সঙ্গে আমার মতো টিচারের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্লিজ ম্যাম, আপনি আমাদের উপর আর রেগে থাকবেন না। আমরা সবাই তো এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। তারপরেও আপনি কেন এমন করছেন? প্লিজ ম্যাডাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আর আমরা চাই আপনি আবারও আমাদের ভার্সিটিতে জয়েন করুন। কখনোই না। আমার আত্মসম্মান বোধ আছে। আমি যেখান থেকে একবার ফিরে আসি কখনো সেখানে ফিরে যাই না, সেটা যত মূল্যবান জায়গায় হোক না কেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমরা আপনাকে জোর করব না। তবে শুধু এটুকুই আপনাকে বলতে চাই, আমরা আপনার স্টুডেন্ট, আপনার কাছে ভুল করেছি। আপনি আমাদেরকে চাইলে ক্ষমা করতে পারেন। তোমাদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে এখন তোমরা আসতে পারো। আমি তোমাদের সঙ্গে আর কোনো কথা বলতে চাইছি না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই বলে প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্তও দেরি না করে সোজা নিজের ঘরে চলে গেল। আশিক আর তার বন্ধুরা বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকার পরেও যখন প্রিয়াঙ্কা আর ফিরে আসলো না, তখন তারা সবাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। কি আর আর করার, যখন কেউ কোনো কথা শুনতে চায় না তখন তো আর তাকে দিয়ে জোর করে কোনো কিছু করানো যায় না। তাই বাধ্য হয়ে আশিক আর তার বন্ধুরা ফেরত আসে। বাড়িতে এসে ড্রয়িং রুমে আশিক মনমরা হয়ে বসে আছে। তখনই আশিকের আম্মু তাকে বলতে থাকে, কি ব্যাপার বাবা, কি হয়েছে তোর? এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? আম্মু, তোমরা এই কাজটা একদম ঠিক করোনি। আমার কারণে কোনো একজন টিচারের চাকরি চলে যাবে, এটা আমি কখনোই চাইনি। যা হয়েছে একদম ঠিক হয়েছে। ওই মেয়ের এত বড় সাহস যে তোর গায়ে হাত তুলে। তোকে আমরা এত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছি, কোনোদিন তোর গায়ে ফুলের টোকাটুকু পর্যন্ত লাগতে দেইনি। কিন্তু তারপরেও আম্মু, তোমাদেরকে সবকিছু আরো একবার ভালো করে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এবারে আশিক তার আম্মুকে বলতে লাগলো, ওই মেয়েটি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই মুহূর্তে মেয়েটি চাকরি চলে যাওয়াতে তার ফ্যামিলিতে একটা খারাপ সময় অতিবাহিত হচ্ছে। তার বাবা বেঁচে নেই, মা আর ছোট বোনকে নিয়ে সংসার। সেই হলো তার ফ্যামিলির একমাত্র উপার্জনের ব্যক্তি। এখন তার চাকরি চলে যাওয়াতে খুবই খারাপ অবস্থা তার ফ্যামিলির। এই কথা শুনে আশিকের আম্মু তাকে বলে, এই ব্যাপারটা মেয়েটাকে আগে বোঝা উচিত ছিল, সে কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। আশিক তখন বুঝতে পারলো তার আম্মুকে এসব কথা বলে কোনো লাভ হবে না। তার আম্মুর মনে বিন্দুমাত্র মায়া উদয় হবে না। তাই সে আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে প্রিয়াঙ্কার ফ্যামিলিকে একটু সহযোগিতা করে যায়। হাজার হোক, সে একজন মেয়ে মানুষ, চাইলেই সবকিছু করতে পারবে না। তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ সত্যিই খুবই প্রয়োজন। কারণ মানুষের খারাপ সময় সবসময় থাকে না, তবে খারাপ সময় যে মানুষটা পাশে থাকে সেই মানুষটাকে সে সারা জীবন মনে রাখে। তাই আশিক সিদ্ধান্ত নিল তাকে কিছু একটা করতেই হবে। পরের দিন সকালবেলা ভার্সিটিতে এসেই সে তার বন্ধুদের সবাইকে নিয়ে আলোচনা করতে লাগলো কিভাবে কি করা যায়। আর এদিকে তার আলোচনা দেখে তার সমস্ত বন্ধুরা অবাক, কারণ তার বন্ধুরা কেউ কখনোই ভাবতে পারেনি আশিক এমন একটা সিদ্ধান্ত নেবে। তারা কখনো এমনটা ভাবতেই পারেনি যে আশিক তার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও
প্রিয়াঙ্কার হয়ে কথা বলবে, প্রিয়াঙ্কাকে কোনো সহযোগিতা করতে চাইবে। তখন আশিকের বন্ধু তাকে বলতে লাগলো, দোস্ত, আসলে হয়েছে এটা কি তোর? আমরা তো সেটাই বুঝতে পারছি না। হঠাৎ করে তোর এত পরিবর্তন। দেখো, ওই ম্যাডামের প্রতি আমার রাগ আছে, কিন্তু তার মানে এই না যে আমি ওই ম্যাডামের খারাপ চাই। আরে ভাই, তুই এতটা বদলে গেলি কবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো কোনোদিনও কোনো মেয়ে মানুষের প্রতি এতটা দুর্বল হোস না। আশিক খুব ভালোভাবে বুঝতে পারলো তার বন্ধুরা এই ব্যাপারটাকে অন্যদিকে ইঙ্গিত করতে চাইছে। তাই আশিক তার বন্ধুদেরকে বলতে লাগলো, দেখো, দেখ, একদম উল্টাপাল্টা চিন্তা করিস না। তোরা খুব ভালো করে জানিস মেয়ে মানুষের প্রতি কখনোই আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আর ভবিষ্যতে কোনো দিন হবেও না। আমি শুধু একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষের পাশে দাঁড়াতে চাইছি, ব্যাস এইটুকুই। আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা চাস তেমনটাই হবে। আমাদেরকে যদি তোর কোনো কাজে লাগে তাহলে বলিস, আমরা সব সময় তোর পাশে আছি আর থাকবো। ওকে ডিয়ার, এখন ক্লাসে চলো, ক্লাসের টাইম হয়ে গেছে। এই বলে আশিক তার সমস্ত বন্ধুদের নিয়ে ক্লাসরুমে চলে এলো। এভাবে দেখতে দেখতে আরো 2 দিন সময় কেটে গেল। প্রিয়াঙ্কা তার বাড়িতেই আছে। ভার্সিটিতে চাকরি হয়েছে বলে তার টিউশন যেগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে টিউশন কোথায় পাবে এটাই ভেবে পাচ্ছে না। আর এই মুহূর্তে যদি সে টিউশন না পড়ায় তাহলে তার সংসারও চলবে না। সংসার চালানোর জন্য তো তাকে কিছু একটা করতেই হবে। মহা ঝামেলায় পড়ে গেছে মেয়েটা, কারণ বোনটা এই বছর সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। মায়ের শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো প্রয়োজন। তার এর মধ্যে এর মধ্যে চাকরিটা চলে গেল। প্রিয়াঙ্কার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কোনো কিছু ভাবতে পারছে না। এরপর দেখতে দেখতে চলে গেল বেশ কিছুদিন। প্রিয়াঙ্কার মায়ের শরীরের অবস্থা ইদানিং খারাপ হতে লাগলো। আর এদিকে প্রিয়াঙ্কার অবস্থাও তেমন একটা ভালো না। সে কোনো টিউশন জোগাড় করতে পারলো না। অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছে, কিন্তু কোথাও চাকরিও হচ্ছে না। এমনকি প্রিয়াঙ্কা গার্মেন্টসের চাকরি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেটাও হলো না। প্রিয়াঙ্কা ভীষণভাবে ভেঙে পড়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এই মুহূর্তে তার কি করা উচিত সেটাও ভেবে পাচ্ছে না। এদিকে হাতে তার যে টাকা পয়সা ছিল সবকিছুই মোটামুটি ফুরিয়ে এসেছে। ঘরে চাল কেনার মতো টাকা নেই বললেই চলে। সে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে। কিছুই ভাবতে পারছে না কি হচ্ছে আর কি হতে চলেছে। প্রিয়াঙ্কা তার আম্মুকে বলল, আম্মু, আমার নানার বাড়ি থেকে আমাকে কিছু গয়না দেওয়া হয়েছিল, সেগুলো কোথায়? সেগুলো তো আমার কাছেই আছে। সেগুলো দিয়ে তুই কি করবি? আমি তো সেগুলো তোর বিয়ের জন্য গুছিয়ে রেখেছি। তোদের বাবা বেঁচে নেই, তোদেরকে কিভাবে বিয়ে দেবো সেই চিন্তায় তো আমি বাঁচি না। আম্মু, আমি বিয়ে করব না, আর বিয়ে করার কোনো প্রয়োজনও আমার জীবনে নেই। আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তার দেখানোটা খুব বেশি প্রয়োজন। আমার এই মুহূর্তে তোমাকে ডাক্তার দেখানোটা খুব বেশি প্রয়োজন। তুমি এই গহনাগুলো আমাকে দাও, আমি ওগুলো বিক্রি করে তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এটা আমি কখনোই হতে দেব না। এগুলো আমার মায়ের দেওয়া গহনা। আমার মাথায় নাতনিকে দিয়েছে এই গহনা। আমি কখনোই বিক্রি করতে দেব না। কিন্তু প্রিয়াঙ্কা তার মায়ের কোনো কথাই শুনল না। আলমারি থেকে জোরপূর্বক গহনাগুলো বের করে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে গেল সেগুলো বিক্রি করার জন্য। এদিকে ঠিক ওই মুহূর্তে আশিক এসেছিল প্রিয়াঙ্কাদের বাড়িতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে। আশিক বাড়িতে এসে প্রিয়াঙ্কাকে কোথাও দেখতে যাবে। প্রিয়াঙ্কার আম্মুর কাছে প্রিয়াঙ্কার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তখনই প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকেন, আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। তোমরাই তো আমার মেয়ের জীবনটাকে একদম জ্বালাফোলা করে দিলে। সব আমার এখন এখন তুমি কেন প্রতিদিন আমাদের বাড়িতে আসো? আন্টি, প্লিজ আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এরকমটা করিনি। আমার বাবা আপনার মেয়েকে ভুল বুঝে এসব কিছু করেছে, আর সেই জন্যই তো আমি বারবার আপনাদের বাড়িতে আসছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ম্যাডাম কোথায় বলুন না, আমি ওনার সঙ্গে কথা বলবো। এই বলে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার কথা বলে। কিন্তু প্রিয়াঙ্কার আম্মু কোনোভাবেই আশিককে প্রিয়াঙ্কার রুমে যাওয়ার পারমিশন দিচ্ছিল না। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার কোনো ব্যবস্থাও করে দিচ্ছিল না। তাই বাধ্য হয়ে আশিক জোরপূর্বক ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। আর তখনই আশিককে প্রিয়াঙ্কার আম্মু বাধা দেয় আর বলতে থাকে, এখন আর এখানে এত দরদ দেখিয়ে কি লাভ আছে? আমাদের জীবনটা তো একদম ধ্বংস করে দিয়েছে। এখন তো আর
এখানে কোনো কিছু নেই। প্লিজ আন্টি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি ইচ্ছাকৃত এমন করিনি। যা করেছে আমার মা বাবা ভুল বুঝে তবেই করেছে। আমি বিশ্বাস করি না এসব কিছু ভুল করে করে হয়েছে। আমি জানি তুমি আমার মেয়ের সঙ্গে ইচ্ছে করে এমন কিছু করেছো। এই বলে প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকে, আমি খুব ভালো করে জানি সেদিন কি হয়েছিল। আমার মেয়ে আমাকে বলেছে তুমি আমার মেয়ের সঙ্গে বেয়াদবি করেছিলে। তাছাড়া তুমি এখন ছোট মানুষ, তুমি কেন ভার্সিটিতে গিয়ে সিগারেট খাবে? আন্টি, আপনি তো মায়ের জাত। আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করুন। আমি ইচ্ছাকৃত এমন করিনি। আমার আমি আমার মা বাবাকে কোনো কিছুই বলিনি। আমার গালে থাপ্পড়ের দাগ দেখে আমার আম্মু বুঝে গেছিল। আর তারপর আমার আব্বু আম্মু দুজনে আমার বন্ধুদেরকে আমাদের বাড়িতে ডেকে নেয়। আর তারপর যা হলো তা তো আপনি জানেন। আমি সব কিছু খুব ভালো করেই জানি, আর জানি বলেই তোমাকে বলছি তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। আর নেক্সট টাইম কখনো আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। প্লিজ আন্টি, আপনি এরকম বলবেন না। দেখুন, আমি কোনো কিছু গোপন করতে চাই না। আমি কদিন ধরে ম্যাডামকে ভীষণ মিস করছি। তাই ম্যাডামের সঙ্গে দেখা না করে কোথাও যাব না। এভাবেই প্রিয়াঙ্কার আম্মুর সঙ্গে চ্যাট করতে থাকে। আর এক পর্যায়ে প্রিয়াঙ্কার আম্মু তো বলেই ফেললো, দেখো, এখানে জেদ জেদ দেখিয়ে কোনো লাভ নেই। আজ তোমার কারণে আমাদের জীবনটা ধ্বংসের পথে। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার মেয়ে আমাকে ডাক্তার দেখাতে পারছে না। তার কারণ শুধু একটাই, তার হাতে কোনো টাকা পয়সা নেই। এ কথা বলে তখনই প্রিয়াঙ্কার আম্মু কান্না করে দেয়। আর এটা দেখে আশিক একদমই সহ্য করতে পারছিল না। আর সেই জন্যই আশিক প্রিয়াঙ্কার আম্মুকে বলতে থাকে, প্লিজ, আপনি এভাবে কান্না করবেন না। আপনি আমার মায়ের মতো। আপনি যদি এভাবে কান্না করেন তাহলে সেটা আমার সহ্য হবে না। প্লিজ, আপনি আমাকে এটা বলুন, ম্যাডাম কোথায় আছে? আমি ম্যাডামের সঙ্গে জাস্ট একবার সরাসরি কথা বলবো। এই বলে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য তার আম্মুকে জোর করতে থাকে। এক পর্যায়ে প্রিয়াঙ্কার আম্মু বলতে বাধ্য হন প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে গেছে এবং স্বর্ণকারের দোকানে গেছে। কথাটা শোনা মাত্রই আশিক আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কাদের বাসা থেকে বের হয়ে সোজা দোকানে চলে আসে। সেখানে এসেই দেখতে পায় প্রিয়াঙ্কা স্বর্ণকারের সঙ্গে দর কষাকষি করছে। স্বর্ণকার কিছুটা অ্যামাউন্ট কম দিতে চাইছে, আর প্রিয়াঙ্কার একটু বেশি অ্যামাউন্ট চাইছে। প্রথমত স্বর্ণগুলো অনেক পুরনো, দ্বিতীয়ত তার মায়ের চিকিৎসার জন্য লাগবে এই টাকাগুলো। ঠিক ওই মুহূর্তে আশিক সেখানে পৌঁছালো। স্বর্ণকারের সঙ্গে কথা বলার এক পর্যায়ে সে নিজেই দাম নির্ধারণ করলো এবং সেগুলো কিনে নিল। তখনই প্রিয়াঙ্কা তাকে বলতে লাগলো, তুমি এগুলো কিনে কি করবে? দেখুন ম্যাডাম, আপনি এটা খুব ভালো করে জানেন। স্বর্ণ নিশ্চয়ই মানুষ প্রয়োজনে কিনে। আমারও প্রয়োজন আছে, তাই নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সে তোমার যা ভালো লাগে তুমি তাই করো, কারণ এটা তোমার পার্সোনাল ব্যাপার। এই বলে প্রিয়াঙ্কা টাকার অঙ্কটা বুঝে নিয়ে তারপর সেখান থেকে সোজা চলে আসলো। এদিকে আশিকও গহনাগুলো বুঝে নিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে গেল। পরের দিন প্রিয়াঙ্কা তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, কিন্তু ডাক্তার যা বলল তা শুনে প্রিয়াঙ্কার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডাক্তার বলল প্রিয়াঙ্কার আম্মু দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই মুহূর্তে দুটো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। ডাক্তার বলল প্রিয়াঙ্কার আম্মুর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই মুহূর্তে দুটো কিডনি ট্রান্সলেট করা ইমার্জেন্সি প্রয়োজন। আর এই দুটো কিডনি ট্রান্সলেট করতে হলে মোটামুটি 10 থেকে 12 লাখ টাকার মতো প্রয়োজন হবে, যেটা প্রিয়াঙ্কার পক্ষে ম্যানেজ করা একদম দুঃসাধ্য, যেটাকে অসম্ভব বলা চলে। প্রিয়াঙ্কা এই কথাটা শুনে একদম ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। এই মুহূর্তে সে এত টাকা কোথায় পাবে? চিন্তিত মনে চিন্তিত মনে হসপিটালের বারান্দায় বসে আছে প্রিয়াঙ্কা। তার কোনো কিছুই ভালো লাগছে না। তার ছোট বোন তার পাশে এসে দাঁড়ায় আর বলতে থাকে তাকে টেনশন না করার জন্য। এইসব কথা শুনে প্রিয়াঙ্কার মেজাজ আরো খারাপ হয়ে যাচ্ছিল। তার বাবা বেঁচে নেই, এই মুহূর্তে ফ্যামিলির সমস্ত দায়িত্ব তার কাঁধের উপর। এখন সে কি করে নিশ্চিন্ত থাকতে পারে? তারপরেও প্রিয়াঙ্কা নিজেকে যথেষ্ট সান্ত্বনার চেষ্টা তারপরেও প্রিয়াঙ্কা নিজেকে যথেষ্ট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। এদিকে আশিক প্রিয়াঙ্কার ব্যাপারে সমস্ত কিছু খোঁজখবর নিয়েছিল। আশিক যখন জানতে পারলো প্রিয়াঙ্কার আম্মুর এই অবস্থা, তখন সে আর চুপ রইল না। তখনই সে হসপিটালে চলে আসলো আর ডাক্তারের সঙ্গে কথা বলল।
হসপিটালে বড় ডাক্তার আশিকের পরিচিত, মানে তার বাবার বন্ধু ছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। 103 নাম্বার কেবিনে যে রোগীটা আছে, আমি একটু ওনার ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ, তুমি কি প্রিয়াঙ্কার আম্মুর ব্যাপারে বলছো? জানতে চাও ওনার ব্যাপারে? আসলে ওনাকে মনে হয় এখানে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল। ওনার কন্ডিশন কি তাই জানতে চাই আর কি। না মানে, ওনাকে তো ওনার মেয়ে এখানে নিয়ে এসেছে। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওনার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। দুটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, যার খরচ অনেক। ওনার মেয়ে মনে হয় এতটা ব্যয় বহন করতে পারছে না। আঙ্কেল, সেটা আমি খুব ভালো করেই জানি। এতটা খরচ বহন করা ওনাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি আপনার সাথে কথা বলতে চাইছি। আপনি কিডনি এবং অপারেশনের ব্যবস্থা করুন। খরচে যা লাগে সম্পূর্ণ আমি যাব, কিন্তু অপারেশন সাকসেসফুল হওয়া চাই। কিন্তু বাবা, তুমি কেন এতগুলো টাকা দিবে? তাছাড়া ওদের সাথে তোমার কি সম্পর্ক আমি সেটাই বুঝতে পারছি না। আঙ্কেল, ওনার আমার আত্মীয় হন, আপনাকে এত কিছু জানতে হবে না। তাছাড়া আমি যে আপনাকে টাকা দিচ্ছি এ বিষয়টা একটু গোপন রাখবেন। যতদিন আমি না চাই প্রকাশ করবেন না। ডাক্তার তখন আশিকের সঙ্গে সহমত পোষণ করলো, কারণ এই মুহূর্তে একজন রোগীর জীবন বাঁচানোটাই সবচাইতে আগে। অন্য কোনো কিছু চিন্তা করার সময় নেই। তাই ডাক্তার প্রিয়াঙ্কার আম্মুর কিডনি এবং অপারেশনের ব্যবস্থা করলো। যেটা প্রিয়াঙ্কা জানতো না, সে টাকার টেনশনে একদম অস্থির হয়ে আছে। সমস্ত আত্মীয়দের কাছে ফোন করা আর খোঁজ নেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো আত্মীয় টাকা পয়সা দেওয়ার জন্য রাজি হলো না। প্রিয়াঙ্কা একদম ভেঙে পড়েছে, কিন্তু কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। হসপিটালে আছে তার আম্মুর সঙ্গে দেখা করার জন্য তখনই ডাক্তার তাকে নিজের কেবিনে ডেকে নিল এবং তার আম্মুকে আজের রাতেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে তার জন্য প্রস্তুত হতে বলল। এই কথা শুনে প্রিয়াঙ্কা একদম আকাশ থেকে পড়লো আর ডাক্তারকে বলতে লাগলো, কিন্তু স্যার, আমি তো টাকাটা ম্যানেজ করতে পারিনি। আমার কাছে মাত্র 2 লাখ টাকা আছে। বাকি টাকা আমি কোথায় পাবো? সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। একজন ডোনেশন করেছে তোমার আম্মুর জন্য। তোমরা শুধু মানসিকভাবে প্রস্তুত থেকেও তাহলেই হবে। কেউ একজন এতগুলো টাকা ডোনেশন করেছে, এটা প্রিয়াঙ্কার মাথায় ঢুকলো না। তাছাড়া প্রিয়াঙ্কা তো কারো কাছে ডোনেশন চাইনি, তাহলে সেইভাবে এতগুলো টাকা, তাহলে কে এভাবে এতগুলো টাকা দিল? এই বিষয়টা মাথায় ঢুকে না প্রিয়াঙ্কার। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এভাবে হুট করে একজন অপরিচিত থেকে ডোনেশন নিবে নাকি ফেরত দেবে, এসবই চিন্তা করছিল প্রিয়াঙ্কা। তখনই ডাক্তার প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, দেখো, এত কিছু চিন্তা করার সময় এখন নেই। তোমার আম্মুকে বাঁচাতে হবে, যার জন্য এখন ইমার্জেন্সি অপারেশন। তোমার আম্মু বেঁচে থাকলে জীবনের সব কিছু পাবে। হ্যাঁ স্যার, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এভাবে হুট করে একজন অপরিচিত কেউ এতগুলো টাকা দিল আর আমি নিয়ে নিলাম। কিন্তু কেন দিল? এর পেছনে তার উদ্দেশ্য কি সেটা তো আমার জানা হলো না। তখন ডাক্তার বলতে থাকে, এই মুহূর্তে তার মায়ের অপারেশন করাটা খুবই জরুরি। কে টাকা দিল আর কে দিল না সে সব কিছু চিন্তা করার বিষয় নয়। প্রিয়াঙ্কার কাছেও তখন সেটাই সঠিক মনে হয়েছিল, কারণ তার আম্মুকে বাঁচানোটা আগে ইম্পর্টেন্ট, তারপর অন্য কিছু। তাই প্রিয়াঙ্কা আর কোনো কিছু চিন্তা না করেই ডাক্তারকে অপারেশনের ব্যবস্থা করতে বলল। ডাক্তার প্রিয়াঙ্কার আম্মুর অপারেশন করলো। আজ 21 দিন পর প্রিয়াঙ্কার আম্মুকে হসপিটাল থেকে বাড়িতে রিলিজ করা হবে। ইতিমধ্যে একটা ব্যাপার প্রিয়াঙ্কাকে একটু ভাবিয়েছে। কেউ একটা দিন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার আম্মুর খোঁজ নিতে এলো না। বিষয়টা প্রিয়াঙ্কাকে খুবই ব্যথিত করেছে, কিন্তু প্রিয়াঙ্কা এটা নিয়ে তেমন একটা চিন্তিত নয়। কারণ যেখানে ভালো থাকতে তাদের কোনো আত্মীয় স্বজন খোঁজ খবর নিত না, সেখানে বিপদে পড়ার পর কেউ খোঁজ খবর নিবে এটা ভাবা তো অন্যায়। কিন্তু তারপরেও প্রিয়াঙ্কার ভীষণভাবে জানতে ইচ্ছে করে তার আম্মুর অপারেশনের এতগুলো টাকা কে দিয়েছে। প্রিয়াঙ্কা এর জন্য ডাক্তারের সঙ্গে কথা বলতে চায়। দেখুন ডাক্তার আঙ্কেল, আম্মুর অপারেশন তো হয়ে গেছে। এখন আমি অন্তত এটা জানতে পারি কি আমার আম্মুর অপারেশনের জন্য এতগুলো টাকা কে দিয়েছে? সে তোমার খুব কাছের, কারণ মানুষটা যে তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি সব থেকে জানলে অবাক হবে, তোমার আম্মুকে সে একটা কিডনি ডোনেট করেছে। মানে আপনি কি বলছেন? আমি সত্যিই বুঝতে পারছি না। এই জগতে এতটা ভালো মানুষ আছে যে আমাদের জন্য এতটা চিন্তা করে। আপনি প্লিজ তার নাম পরিচয় বলুন। আমি তার সঙ্গে জাস্ট একবার দেখা করতে চাই, একবার তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই।
কিন্তু ডাক্তার তার নাম পরিচয় কোনো কিছুই বলল না, শুধু এইটুকুই বলে দিল সময় হলে সে নিজেই প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়াবে। প্রিয়াঙ্কা তখন আর কথা বাড়ালো না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারলো ডাক্তার আর যাই হোক সেই মানুষটার পরিচয় তাকে দিবে না। তাই প্রিয়াঙ্কা হসপিটাল থেকে চলে আসলো। এদিকে মোটামুটি 1 মাসের মতো সময় কেটে গেল। প্রিয়াঙ্কা আরো বেশি অবাক হলো আশিকের কথা ভেবে, কারণ সেই ছেলেটা মাঝে মধ্যেই তাদের খোঁজ খবর নিতে আসতো। কিন্তু তার আম্মুর অপারেশনের এতদিন হয়ে গেছে, ছেলেটা একটা বারও তাদের বাড়িতে আসলো না। ইদানিং কেন জানি না প্রিয়াঙ্কা আশিকের কথা খুব বেশি ভাবছে। বারবার আশিকের কথা কেন জানি মনে পড়ে, ইচ্ছে না থাকলেও মনে পড়ে। কেন জানি না কয়দিন ধরে বারবার প্রিয়াঙ্কার এমনটাই মনে হয়েছে, আশিকের সঙ্গে একবার দেখা করা উচিত। প্রিয়াঙ্কা নিজেকে আর সামলে রাখলো না, সে সোজা আশিকদের বাড়িতে চলে গেল। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই আশিকের আম্মু এসে দরজা খুলে দিল। আর প্রিয়াঙ্কাকে দেখে তিনি বলতে লাগলেন, কে তুমি? আসসালামু আলাইকুম আন্টি, আমি প্রিয়াঙ্কা, আশিকের ম্যাডাম। আশিকের সঙ্গে একটু দেখা করতে এসেছি। ও কোথায়? ওকে একটু ডেকে দেওয়া যাবে? ও তো নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। আপনি এতদিন পর হঠাৎ কেন এসেছেন? জানি না, হঠাৎ করে কয়দিন ধরে আশিকের কথা আমার খুব বেশি মনে পড়ছে। ওকে খুব বেশি মিস করছিলাম, তাই ওর সঙ্গে একটু দেখা করতে আসলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি সেই মেয়েটা না যাকে আমার ছেলের গায়ে হাত তোলার জন্য ভার্সিটি থেকে বের করে দেয়া হয়েছে? হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমি সেই মেয়েটা যাকে আপনারা আপনাদের ছেলের বেয়াদবির শাসন করার অপরাধে ভার্সিটি থেকে বের করে দিয়েছেন। আশিকের আম্মু তখন আর কোনো কথা বললেন না। মুহূর্তের মধ্যেই ওনার মুখটা কালো হয়ে গেল। তিনি বুঝতে পারছেন না যে এই মেয়েটাকে তাদের ছেলের গায়ে হাত তোলার অপরাধে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল। আর সেই মেয়েটাই তাদের ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। তিনি কোনো কথা না বলে পথ থেকে সরে দাঁড়ালেন আর প্রিয়াঙ্কাকে বাসার ভিতরে প্রবেশ করতে দিলেন। বিশাল রাজকীয় রাজপ্রাসাদ, শহরের বিশিষ্ট ব্যবসায়ীর বাড়ি বলে কথা। প্রিয়াঙ্কা নির্বায় ড্রয়িং রুমে প্রবেশ করলো। আর তখনই আশিকের আম্মু কাজের মেয়েটাকে ডেকে দিয়ে প্রিয়াঙ্কাকে আশিকের রুমে নিয়ে যেতে বলল। কাজের মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কা সিঁড়ি বেয়ে উপরেও চলে আসে। আশিক তখন নিজের রুমে শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ছিল। কাজের মেয়েটা প্রিয়াঙ্কাকে রুমের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কা আস্তে আস্তে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। দরজা খোলার আওয়াজ পেয়ে আশিক একটু নড়েচড়ে বসলো, কিন্তু যেই না দরজার দিকে তাকালো সে তো পুরোই অবাক। প্রিয়াঙ্কা এখানে কি করছে? সে উঠে দাঁড়ায় আর প্রিয়াঙ্কাকে দেখেই বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে? জানি না, হুট করে কদিন ধরে তোমার কথা ভীষণ মনে পড়ছে, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। কেমন আছো তুমি? আর পড়াশোনা কেমন চলছে? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। আপনার কি অবস্থা? আপনার আম্মু কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালোই। জানো, আমাদের সঙ্গে কি একটা মিরাক্কেল হয়ে গেছে। আমার আম্মুর অপারেশনের জন্য আমি কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারছিলাম না। তুমি তো জানোই গয়নাগুলো কত টাকা বিক্রি করেছিলাম। কিন্তু জানি না, কেউ একজন আমার আম্মুর অপারেশনের পুরো টাকাটা দিয়েছে ডাক্তারের কাছে। তার পরিচয় গোপন রাখতে বলেছে। আমি ডাক্তারের কাছে এই যে এতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ডাক্তার কোনোভাবেই তার পরিচয় আমাকে দিল না। এই কথা শুনে আশিক মুচকি মুচকি হাসতে লাগলো। আর এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আশিক কেন হাসছে? তখন আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, ম্যাডাম, আপনি যে মানুষটাকে খুঁজতেছেন সেই মানুষটা আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মানে, তুমি কি আমার সঙ্গে মজা করতেছো নাকি? না ম্যাডাম, কখনোই নয়। আমি আপনার সঙ্গে মজা করতে যাব কেন? যা সত্য তাই বলছি। এই যে দেখুন। এই বলে আশিক কোমরের কাছ থেকে শার্টের কাপড়টা সরিয়ে তারপর প্রিয়াঙ্কাকে দেখালো। তার বডি থেকে কিডনি ট্রান্সলেট করে প্রিয়াঙ্কার আম্মুকে দেওয়া হয়েছে। এটা দেখে তো প্রিয়াঙ্কা একদম অবাক হয়ে গেল। আশিক এমনটা করবে প্রিয়াঙ্কা সেটা কোনোদিন কল্পনাও করেনি। প্রিয়াঙ্কা আশিকের দিকে এগিয়ে গেল আর তার হাত দুটো ধরে বলতে লাগলো, মানে কি এইসবের? তুমি এসব কেন করতে গেলে? আমার জন্য আপনাকে চাকরিটা চলে গেছে। আমার জন্য আপনাকে অনেক খারাপ অবস্থায় পড়তে হয়েছে। আপনি আপনার আম্মুর চিকিৎসার পয়সা জোগাড় করতে পারছিলেন না। তারপর যখন পয়সার ব্যবস্থা করা হলো তখন কিডনি জোগাড় হচ্ছিল না, তাই আমি বাধ্য হলাম এমনটা করতে। তুমি কেন এমনটা করলে? আমি তো তোমাকে কত অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তোমার সঙ্গে কথা পর্যন্ত বলতে চাইনি, কিন্তু তুমি আমার আম্মুর জন্য নিজের এত বড় ক্ষতি করলে। আমি তোমার ঋণ কি করে শোধ করব? এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত দুটো ধরে অঝরে কান্না করতে থাকে। আর তখনই পিছন থেকে আশিকের আম্মু এসে বলতে থাকে, এ বাড়ির বউ হয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। হঠাৎ করে আশিকের আম্মুর কণ্ঠস্বর শুনে প্রিয়াঙ্কা একটু ছিটকে গিয়ে দূরে দাঁড়ায়।
আর তারপরে পেছনে তাকিয়ে আশিকের আম্মুকে দেখে সে বলতে থাকে, আন্টি, আপনি এখানে কখন আসলেন? আর এসব আপনি কি বলছেন? আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি তোমাদের কথা শোনার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাকে এটা করতেই হলো। শোনো, আমার ছেলে তোমাকে ভীষণ রকম ভালোবাসে। আশিকের আম্মুর এমন কথা শুনে প্রিয়াঙ্কা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আর আশিকের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, সে যেন কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। সব কিছুই যেন তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, একদম এলোমেলো। প্রিয়াঙ্কাকে এভাবে আশিকের দিকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলতে থাকে, হ্যাঁ, আমার একদম ঠিক কথাই বলছি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। তোমার রাগ অহংকার সবকিছুই আমাকে ভীষণভাবে আকর্ষণ করত। সেই থেকে আমি তোমার পিছনে পড়ে আছি। কিন্তু মাঝখান দিয়ে আব্বু আম্মুর জন্য তোমার চাকরিটা চলে গেল আর তোমাকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হলো। এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার টিচার হই, তোমার চেয়ে সিনিয়র। এটা হতে পারে না। কেন হতে পারে না? আমি যদি সিনিয়র একজনকে নিজের জীবনসঙ্গী বানাতে পারি, তাহলে সিনিয়র কেন আমাকে তার জামাই হিসেবে মেনে নিতে পারবে না? কোন দিক থেকে কমতি আছে? আমার চেহারার সৌন্দর্য, আভিজাত্য, পড়াশোনা, কোনটা? কোনোটাই নয়, তবে তুমি আমার সাথে সবকিছুর ঊর্ধ্বে। তুমি কোটিপতি বাবার একমাত্র রাজপুত্র, আর আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা মেয়ে, যার মাথার ওপর কোনো ছাদ পর্যন্ত নেই। তখন আশিকের আম্মু বলতে থাকেন, তাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে সবকিছুই দিয়েছে। তাদের ছেলে জীবনে শুধু একজন সঠিক মানুষ প্রয়োজন, যে তাদের ছেলেকে ভীষণ রকম ভালোবাসবে, খুব যত্নে রাখবে। এগুলো হলেই চলবে, তাদের আর কোনো কিছুই চায় না। এসব শুনে প্রিয়াঙ্কা অনেকটাই লজ্জা পেয়ে গেল। সে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে তার ঠিক দুদিন পরেই আশিক তার মা আর বাবা দুজনের সঙ্গে প্রিয়াঙ্কার ব্যাপারে কথা বলে। তার আম্মু তো আগে থেকেই সবকিছু জানতো, তাই তার আব্বুর সঙ্গে বলার পরে তার আব্বু আর দ্বিমত করলো না। কারণ তাদের কাছে তাদের সন্তানের ভালো লাগা, ভালো থাকাটাই সবার আগে। তাই আশিকের বাবা মা দুজনে মিলে প্রিয়াঙ্কার মায়ের কাছে প্রিয়াঙ্কা আর আশিকের বিয়ের প্রস্তাব নিয়ে গেল। সবকিছু জানার পর প্রিয়াঙ্কার আম্মু সবকিছু জানার পর প্রিয়াঙ্কার আম্মু আর দ্বিমত করলেন না। অতঃপর দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামের সঙ্গে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। আজ প্রিয়াঙ্কাকে আশিকদের বাড়িতে নববধূর সাজে সজ্জিত করে নিয়ে আসা হয়েছে। রাত 11টা। প্রিয়াঙ্কা খাটের উপরে বসে আছে, চারপাশে লাল গোলাপ দিয়ে সাজানো। প্রিয়াঙ্কা লাল গোলাপ ভীষণ পছন্দ, তাই আশিক এরকম ব্যবস্থা করেছে। সে চেয়েছে তাদের জীবনের প্রথম রাত আর প্রথম সংসার তার প্রেয়সীর ইচ্ছে মতোই হোক। তাই তো প্রিয়াঙ্কার পছন্দ মতোই তাদের রুমটাকে সাজানো হয়েছে। আশিক দরজা খুলে ভেতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গিয়ে আশিককে সালাম করতে চায়। আশিক তখনই প্রিয়াঙ্কাকে আটকে দেয় আর তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকে, এই, কি করছিলে তুমি? কি করব, তোমাকে সালাম করেছিলাম, এটাই তো রিচুয়াল। আমি রিচুয়াল মানি না। তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার জায়গা আমার বুকে। তাহলে তুমি কেন আমার পা স্পর্শ করতে যাবে? আরে বোকা, এটা রিচুয়াল। স্বামীকে পা ছুঁয়ে সালাম করতে হয়। কিন্তু আশিক তাকে সেটা করতে দিল না। তাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ সময় এভাবেই চলে গেল। দুজন দুজনের হৃদস্পন্দন অনুভব করছে। এভাবেই কেটে যায় কিছুক্ষণ সময়। তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, এইভাবেই রাত কাটিয়ে দিবে নাকি? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আজ আমাদের বাসর রাত। আজ তো তোমার সঙ্গে আমাকে T20 খেলতে হবে। বলতেই প্রিয়াঙ্কা লজ্জায় লাল হয়ে আশিকের বুকে মুখ লুকালো। আশিক ও প্রিয়াঙ্কাকে তখনই কোলে তুলে নিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল T20 ফাইনাল ম্যাচ খেলতে। দুজন দুজনের খুব কাছে। জীবনে এই প্রথমবার দুটি দেহ এতটা কাছে, দুজনেরই এক অন্যরকম শিহরণ কাজ করছে। তার মাঝে রয়েছে প্রবল উত্তেজনা, দুজন দুজনকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তাই আর বেশি দেরি না করে দুজন দুজনকে নিয়ে সুখের মহাসমুদ্রে পাড়ি দেয় আর তৈরি করে নতুন এক ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা